আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতের অভিযোগ এনে জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে বিএনপি। দলটির নেতারা বলছেন, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির কাছ থেকে কেউ স্বাধীনতার ইতিহাস জানতে চায় না। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি গোষ্ঠী একাত্তরকে মুছে ফেলতে চায়। রুদ্র রফিকের রিপোর্ট। বাংলাদেশে ৭১ সালে স্বাধীনতার ঘোষণা এখান থেকেই হয়েছিল। আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন, উই রিবর্ন। তিনি হচ্ছেন এলডিপির সম্মানিত সভাপতি ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম। সম্প্রতি চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান মুক্তিযুদ্ধে কর্নেল অলি আহমেদের অবদান স্পষ্ট করতে গিয়ে যে বক্তব্য দেন তা নিয়ে দেশব্যাপী চলছে সমালোচনা। গুলশানে এক সংবাদ সম্মেলনে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন বলেন, জামাত আমিরের বক্তব্য ফ্যাসিবাদের বয়ানের শামিল। যে রাজনৈতিক দল বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল, আমাদের মা বোনদের সম্ভ্রমহানির সাথে জড়িত ছিলেন, সেই দলের যিনি নেতা, তিনি যদি নিজেই ইতিহাস বিকৃতিতে কোনো বয়ান তৈরি করতে চান, দেশের মানুষ তাতে স্বাভাবিকভাবেই স্তব্ধ। সে সময় তিনি নির্বাচনে পর্যবেক্ষক দলের সংখ্যা ও বিএনসিসি ক্যাডেটদের মোতায়েন নিয়ে উদ্বেগের কথা জানান। বলেন, তারেক রহমানকে নিয়ে একটি দল গেল এক সপ্তাহে ২৯টি ভুয়া তথ্য প্রচার করেছে। বিএনপির ক্রমবর্ধমান গণজোয়ার ও জনসমর্থনের মুখে তারা ক্রমশ জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে বলে সুস্থ ধারার রাজনৈতিক প্রতিযোগিতার পথ ছেড়ে ব্যক্তিগত আক্রমণ এবং অপতথ্য ছড়ানোর নোংরা কৌশল বেছে নিয়েছেন। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জামাত ক্ষমতায় গেলে আবারও ফ্যাসিবাদের আবির্ভাব ঘটবে, নতুন বহিঃপ্রকাশ তৈরি হবে আপনাদের মধ্যে। এদিকে রাজধানীর একটি হোটেলে এক গোলটেবিল আলোচনা শেষে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে জামাত আমিরের বক্তব্য আরও বিভক্তি সৃষ্টি করেছে। জিয়া রহমান সাহেবকে বিতর্কিত করে কি অর্জন করতে চাচ্ছে সেটার উত্তর তোমরা দিতে পারবেন। আমরা বিভক্তি থেকে বেরিয়ে আসতে চাচ্ছি, সামাজিক বিভক্তি, রাজনৈতিক বিভক্তি থেকে একটা ভবিষ্যতের বাংলা দিকে যাচ্ছি। তো এগুলো তো মনে হয় আরও বেশি বিভক্তি সৃষ্টি করার জন্য নতুন নতুন সাবজেক্ট বিষয় সামনে নিয়ে আসা, তাই না? অন্যদিকে কক্সবাজারে এক নির্বাচনী সমাবেশে স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, জামাত আমিরের বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য। যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে বিকৃতি করবে, এটাই স্বাভাবিক। এছাড়া ঠাকুরগাঁও পৌর কমিউনিটি সেন্টারে নির্বাচনী জনসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। একটা গোষ্ঠী ওই ৭১কে পিছনে ফেলতে চায়। ৭১কে পিছনে ফেললে আমি আমার অস্তিত্বকে অস্বীকার করব। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। আগামী ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ টেলিভিশনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ভাষণ দেওয়ার ব্যবস্থা করতে বলেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার ইসির জনসংযোগ পরিচালক বিটিভি মহাপরিচালককে এই বিষয়ে চিঠি দিয়েছেন। চিঠিতে জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৫ অনুযায়ী লিখিত আবেদনের ক্রমানুসারে রাজনৈতিক দলের প্রধানদের জন্য স্লট বরাদ্দ দিতে বলা হয়েছে। এখন পর্যন্ত বিএনপি ব্যতীত অন্য কোনো রাজনৈতিক দল আবেদন না করায় তাদের চাহিদা অনুযায়ী ৯ ফেব্রুয়ারি শেষ স্লটে দলীয় প্রধান তারেক রহমানের বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলেছে নির্বাচন কমিশন। ২ দশক পর আগামীকাল বরিশাল ও ফরিদপুর যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বরিশালের ঐতিহাসিক বেলস পার্কের বিভাগীয় জনসমাবেশ বক্তব্য রাখবেন তিনি। জনসভা সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এটি অতীতের সব রেকর্ড ছাপিয়ে যাবে বলে আশা করছেন স্থানীয় নেতাকর্মীরা। ফরিদপুর জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তারেক রহমান। এতে স্থানীয় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। সমাবেশে কয়েক লাখ মানুষের সমাগম হবে বলে আশা করছেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় ফরিদপুর সহ ৫টি জেলার সংসদ সদস্য প্রার্থীকে পরিচয় করিয়ে দেবেন দলের চেয়ারম্যান। আমাদের মূল মেসেজ এটাই যে আমরা এই প্রোগ্রামকে সার্থক করার জন্য আমরা জেলা, মহানগর, বরিশাল, উত্তর, দক্ষিণ সহ টোটাল আমরা ৮টি ইউনিট আমরা সমানভাবে কাজ করে যাচ্ছি। প্রতিদ্বন্দ্বিতার মিথ্যা প্রচার করছে বলে অভিযোগ করলেন বিএনপির ঢাকা ৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস। ঢাকা ১১ আসনে ১১ দলীয় জোট প্রার্থী নাহিদ ইসলাম তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব নিয়ে সুপ্রিম কোর্টে আপিল করেছেন। এদিকে রাজধানীতে জমে উঠেছে ভোটের প্রচার।
সাকিবুর রহমানকে সঙ্গে নিয়ে হাসান মাহমুদের রিপোর্ট। নির্বাচনে কথার লড়াই ও প্রচারে জমে উঠেছে ভোটের হাওয়া। সকালে প্রচারে বের হয়ে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস বলেন, ব্যালটের মাধ্যমে সবকিছুর জবাব দেবে জনগণ। জনগণ আমাদের পাশে আছে, জনগণ ভোটের অধিকার রক্ষায় সংগ্রাম করতে রাজি আছে, কিন্তু ভোটের অধিকার আমরা ছাড়বো না। এই যে নব্য প্রার্থীদের কথাবার্তা বুঝতে পারছি যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হওয়ার চান্স রয়ে গেছে। নিজ এলাকায় ভোট প্রার্থনা করেন 11 দলীয় জোট প্রার্থী নাহিদ ইসলাম। তার করা রিট খারিজ হলেও সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানান তিনি। আপিলের ডিভিশনে যাব, সর্বোচ্চ জায়গায় যাব, কারণ আমরা মনে করি যে দ্বৈত নাগরিকত্ব থাকলে এটা সংবিধান লঙ্ঘন হয়, ফলে আদালতের উচিত এটাকে সত্যতা যাচাই করে সিদ্ধান্ত নেওয়া। ঢাকা উত্তর কিংবা দক্ষিণ সব প্রান্তেই ছুটে বেড়াচ্ছেন বিএনপির অন্যান্য প্রার্থীরাও। সকাল থেকেই কর্মী সমর্থক নিয়ে ধানের শীষে ভোট চান তারা। মা বোনরা একটাই বলছে, বাবা আমাদের গ্যাসটাকে ঠিক করে দিও, কারণ গ্যাসটা ঠিক করে দিও, কারণ সকালে উঠে আমাদের গ্যাসটা প্রয়োজন হয়। আমি যদি নির্বাচিত হই তাহলে ইনশাল্লাহ গ্যাসের সমস্যাটা কিভাবে সমাধান করা যায়, কারণ এটা জাতীয় সমস্যা। নির্বাচন কমিশনের নিয়মকানুন অনুযায়ী বা ওদের যে নীতি নির্ধারণ আছে সেটা নিয়ে আমরা তো কাজ করতেছি। আমাদের নেতাকর্মীরা কখনো পেশিশক্তির উপর ভর করেনি, এখনো করে না, কোনো কালও করবে না। শতভাগ আচরণবিধি মেনে যাতে আমার কোনো নেতা কর্মীরা যাতে কোনো রকম কোনো আচরণবিধি লঙ্ঘন না করে সে বিষয়ে আমি নিজে যেমন দৃষ্টি রাখছি এবং আমাদের নেতা কর্মীদের উদ্দেশ্যেও আমার কড়া নির্দেশনা দেওয়া রয়েছে। বিএনপির প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেন জামায়াতের প্রার্থীরা। আমার এই 10 নির্বাচনী এলাকার মধ্যে জিগাতলা স্টাফ কোয়ার্টার, গ্রিনডো স্টাফ কোয়ার্টার, বিভিন্ন জায়গায় যারা আমার পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন করছেন তাদেরকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। সব দলের প্রার্থীরা জয়ের বিষয়ে আশাবাদী হলেও যোগ্য ব্যক্তিকেই জয় করতে চান ভোটাররা। হাসান মাহমুদ, RTV, ঢাকা। কোনো পারিবারিক দলীয় গোষ্ঠীগত সরকারকে দেশের ক্ষমতায় দেখতে চান না বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে গাজীপুরে জনসভায় এই মন্তব্য করেন তিনি। এর আগে ময়মনসিংহের জনসভায় তিনি অভিযোগ করেন, কিছু গণমাধ্যম তার চরিত্র হননের উদ্দেশ্যে মুক্তিযুদ্ধ নিয়ে দেয়া বক্তব্যের অপপ্রচার করছে। কিশোরগঞ্জেও জনসভায় ভাষণ দেন জামাত আমির। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। দিনের শেষ নির্বাচনী জনসভায় গাজীপুর শহরের ভাওয়াল রাজবাড়ী মাঠে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। 11 দলীয় নির্বাচনী ঐক্য। এ সময় তিনি বলেন, দেশ পরিচালনায় পারিবারিক, দলীয় ও গোষ্ঠীগত সরকার দেখতে চায় না জামাত। তিনি আরও জানান, ক্ষমতায় গেলে নারী পুরুষের মধ্যে কোনো বৈষম্য রাখা হবে না। তরুণদের বেকার ভাতা তুলে দিয়ে অপমানিত নয়, সুশিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে মানুষ হিসেবে গড়ে তুলবে তার দল। 15.5 বছর আমরা সকলেই মুসলিম ছিলাম দেশবাসী। 5 তারিখ থেকে কিছু ভাই অতীতের মতো মুসলিমদের উপর আবার ঝাঁপাইয়া পড়লেন। এর আগে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠের জনসভায় জামায়াত আমির অভিযোগ করে বলেন, কিছু গণমাধ্যম তার চরিত্র হনন করতে মুক্তিযুদ্ধ নিয়ে দেওয়া বক্তব্যের অপপ্রচার করছে। আমি বলি একটা, তারা ইচ্ছা করে লেখে আরেকটা। প্রতিবাদ দেয়া হয়েছে এই ছোট্ট করে ছাপবে, ততক্ষণে চরিত্র হননের কাজটা শেষ হয়ে যাবে। মিডিয়া তো জাতির দর্পণ, তবে এটাও ঠিক সব মিডিয়া এটা করে না, এই 2-1 জন। এদিকে দিনের শুরুতে কিশোরগঞ্জের কটিয়াদি কলেজ মাঠের জনসভায় আমির বলেন, আইডি হ্যাকের বিষয়ে সবকিছু স্পষ্ট হওয়ার পরেও একটি দল তা নিয়ে ব্যবসা করছে। সুষ্ঠু নির্বাচনে যিনি নির্বাচিত হয়ে আসুক, আমরা তাকে অভিনন্দন জানানোর জন্য প্রস্তুত, কিন্তু চুরাই পথে আর কোনো নির্বাচন হবে না, ইনশাআল্লাহ হতে দেওয়া হবে না। সমস্ত চুরাইগুলি বন্ধ করে দেওয়া হবে। নির্বাচনী প্রচারণায় বুধবার কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও টাঙ্গাইল সফর করবেন জামায়াতের আমির। আব্দুল হামিদ, RTV। বঙ্গভবনের ইমেইল ব্যবহার করে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল হ্যাকের ঘটনার তদন্তের অগ্রগতি জানাতে রাষ্ট্রপতির কার্যালয়কে 24 ঘণ্টা সময় বেঁধে দিয়েছে জামাত। হ্যাকিংয়ের ঘটনার প্রতিবাদ ও বিচার চাইতে বিকেলে বঙ্গভবনে যায় জামায়াতে ইসলামের একটি প্রতিনিধি দল। পরে বেরিয়ে এসে প্রতিনিধি দলের প্রধান ও পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম জানান, তাদের নিজস্ব আইটি বিশেষজ্ঞদের ফরেনসিক রিপোর্টে এটি নিশ্চিত হওয়া গেছে যে বঙ্গভবনের ইমেইল আইডি ব্যবহার করে এই সাইবার হামলা ও নারীবিদ্বেষী পোস্ট করা হয়েছে। এমন স্পর্শকাতর জায়গা থেকে সাইবার অপরাধের ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেন জামাত নেতারা। তারা বলেন, আগামী 24 ঘণ্টার মধ্যে তদন্তের দৃশ্যমান অগ্রগতি না জানালে পরবর্তী কর্মসূচির বিষয়ে ভাববে দলটি। আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছি এইভাবে যে তারা যেন এটা
প্রকাশ করে, কি অগ্রগতি হলো সেটা প্রকাশ করে। এর মধ্যে যদি কোনো কিছু না হয় তাহলে আমরা বলেছি আমরা ফার্দার তাদের কাছে জানতে চাইবো এবং সংগঠন এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে যে আসলে আমরা এরপরের স্টেপটা কি। রাষ্ট্রীয় সংস্থা এনএসআই-কে ব্যবহার করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা করছে বিএনপি, এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, এটি দেশের জন্য অশনি সংকেত। সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, নিরপেক্ষ অফিসারকে সরিয়ে রাজনৈতিক মতাদর্শ দেখে প্রিজাইডিং অফিসার নিয়োগ করা হচ্ছে। যারা করছে তাদের জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে না পারলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলেও মন্তব্য করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ধানের শীষে ভোট দেওয়ার জন্য ভোটারদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, তারা শেখ হাসিনার মতোই ক্ষমতায় আসতে চায়। সেনাবাহিনীকে কেন্দ্রে ঢোকার অনুমতি রাখার দাবিও জানান তিনি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে কাজে লাগিয়ে একটি দল নিজেদের প্রার্থী বাছাই করছে। বিভিন্ন জেলায় রিটার্নিং কর্মকর্তারা এনএসআই এর মাধ্যমে প্রিজাইডিং অফিসার নির্ধারণের ক্ষেত্রে সেখানকার সরকারি এবং আধা সরকারি চাকরিতে যারা আছেন, যাদের প্রিজাইডিং অফিসার হওয়ার কথা, তাদের ইনফরমেশন দিচ্ছেন। যদিও এনএসআই কিংবা কোনো রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার এই ধরনের ইনফরমেশন দেওয়ার কথা না। একটি স্বার্থান্বেষী মহল সাইনবোর্ড লাগিয়েছে ইসলামের, কিন্তু গোপনে মিটিং করে ভারত ও আমেরিকার সঙ্গে বলে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বিকেলে কারণবাজারে ঢাকা 12 আসনের নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করে এসব কথা বলেন তিনি। জনগণের আশা আকাঙ্ক্ষা ছিল স্বাধীনতার পরবর্তীতে সাম্যের বাংলাদেশ পাওয়ার, পরিবর্তে হয়েছে দুর্নীতিতে প্রথম। দুর্নীতিবাজরা শরিয়া আইনকে ভয় পায় বলে উল্লেখ করেন তিনি। আমরা 54 বছরে কি দেখলাম? যাদের মাধ্যমে দেশ চলছিল, যারা দেশ পরিচালনা করেছিল, এদের মাধ্যমে আমরা পেয়েছি এই স্বর্ণের দেশ, সুন্দর দেশটা একবার দুইবার নয়, 5 বারের মতো তাম দুনিয়ার মধ্যে দুর্নীতির দিক থেকে, চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে। নির্বাচনে পাশে থাকলে দশমিনা গলাচিপা অঞ্চলের আওয়ামী লীগের কারো ক্ষতি হবে না বলে আশ্বাস দিয়েছেন পটুয়াখালী 3 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। গলাচিপা পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের কলোনি মাঠে আয়োজিত এক জনসভায় এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, নির্বাচিত হলে আওয়ামী লীগের কাউকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে না তার দল। আওয়ামী লীগের অন্যান্য ভাই বন্ধুকে বলবো, আপনারা সবাই আপনাদের একজন মানুষের বিন্দুমাত্র ক্ষতি হবে না। আইনশৃঙ্খলা রক্ষায় নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে সহায়তা করতে কোস্টগার্ড সদস্যদের কড়া নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় নির্দিষ্ট প্রার্থী ও দলের পক্ষে কাজ করলে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। সকালে কোস্টগার্ড সদর দপ্তরে 4 ক্যাটাগরিতে বাহিনীর 40 সদস্যকে পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান আছে। একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ এবং উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ড প্রায় 3,585 জন সদস্য সহ প্রায় 9 লক্ষ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত করা হয়েছে। জাতীয় নির্বাচন আপনাদেরকে সম্পূর্ণভাবে নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করতে হবে। ব্যক্তি, দল কিংবা রাজনৈতিক কোনো এজেন্ডা বাস্তবায়নে কেউ জড়িত হবেন না। নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সুষ্ঠু ভোটের জন্য প্রস্তুত রাষ্ট্রীয় সব সংস্থা। গাজীপুর আর্মি ক্যাম্পে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে 3 বাহিনীর প্রধানদের মতবিনিময় সভায় তিনি কথা জানান। এ সময় সেনাপ্রধান বলেন, 12 ফেব্রুয়ারির নির্বাচনে 1 লাখের উপর সেনাবাহিনীর সদস্য, বিমান বাহিনীর 3,730 জন সদস্য এবং নৌবাহিনীর 5,000 সদস্য মোতায়েন করা হয়েছে। অতীতে এত বিপুল সংখ্যক সামরিক সদস্য নির্বাচনে মোতায়েন হয়নি। এবার সুন্দর একটা নির্বাচন করার জন্য সক্ষম বলেও জানান সেনাপ্রধান।
যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত। মঙ্গলবার এ উপলক্ষে রাজধানী সহ দেশের বিভিন্ন মসজিদে কোরআন তেলাওয়াত, নফল নামাজ, জিকির, আজকার, ওয়াজ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হচ্ছে। রাতভর নফল ইবাদতে মগ্ন থাকবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মোহাম্মদ সাইমের রিপোর্ট। হিজরি শাবান মাসের 14 ও 15 তারিখের মধ্যবর্তী রাত মুসলমানদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। এই রাতকে আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা ও জাহান্নাম থেকে মুক্তির রজনী হিসেবে গণ্য করা হয়। এই রাতে মহান আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ক্ষমা করে থাকেন। এক্সট্রা কোনো শবে বরাত ভিত্তিক কোনো আমল নেই বা হাদিসের মধ্যে শবে বরাত আসেনি, আসছে লাইলাতুন নিসফি মিন শাবান। দ্বিতীয় বিষয়টা হলো যে কেউ যদি শিরিক মুক্ত জীবনযাপন করতে পারেন আর বিদ্বেষ মুক্ত জীবনযাপন করতে পারেন তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন বলে হাদিসে বর্ণনা রয়েছে। পবিত্র এই রজনীতে বাংলাদেশের উপর মহান আল্লাহর রহমত ও বরকত কামনা করেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের মুসল্লিরা। নিজের জন্য দোয়া করব, নিজের পরিবার, আত্মীয়স্বজন এবং দেশবাসী সকলের জন্য দোয়া করব। তবে এ রাতকে ঘিরে হালুয়া রুটির আয়োজনের কোনো বিধান নেই বলে জানান মুফতি সাইফুল ইসলাম। আমাদের মা বোনদেরকে হালুয়া রুটিতে ব্যস্ত না রেখে যদি তারা নিয়মিত ইবাদত করেন এটা বরং তাদের জন্য ভালো। আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় রাতভর নফল নামাজ, কুরআন তিলাওয়াত ও জিকির এবং বিশেষ মোনাজাত করেন মুসলিমরা। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলমগীর শেখ। আলমগীর, পবিত্র এই রজনীতে মসজিদে মুসল্লিদের উপস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ মিতু। আজ পবিত্র শবে বরাত। শবে বরাত উপলক্ষে রাত যত বাড়ছে ততই বাড়তে শুরু করেছে মুসল্লিদের উপস্থিতি। আমরা যদি একটু পিছন দিকে আপনাদের দেখানোর চেষ্টা করি, আপনি যেমনটি দেখতে পাচ্ছেন রাত যত বাড়ছে ততই রাতের সাথে তাল মিলিয়ে আসলে মসজিদের মুসল্লিদের উপস্থিতি বাড়ছে এবং মসজিদ প্রাঙ্গণে নফল নামাজ, কোরআন তিলাওয়াত এবং নফল ইবাদতে মুখর পরিবেশ। আরেকটি বিষয় জানিয়ে রাখি, আর মাত্র 15 দিন পর রমজান মাস। শবে বরাত রমজান মাসের পূর্ব প্রস্তুতির আগাম ইঙ্গিত। শবে বরাতের পর থেকেই আসলে মানুষ পবিত্র রমজান মাসের প্রস্তুতি নেওয়া শুরু করে। হিজরি বর্ষপঞ্জির শাবান মাসের 14 তারিখ দিবাগত এই রাতে আল্লাহ তাআলা বান্দাদের গুনাহ মাফ করে থাকেন এবং পরবর্তী 1 বছরের ভাগ্য নির্ধারণ করে থাকেন, এমন বিশ্বাস মুসলিম উম্মার। এ রাতে আল্লাহর কাছে গুনাহ মাফ এবং কল্যাণ কামনা ইবাদতে মগ্ন থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন জেলায় মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ দোয়া মাহফিল। অনেকে আল্লাহর কাছে নিজের গুনাহ মাফ এবং আগামীর কল্যাণ কামনা ইবাদতে মশগুল ছিলেন। আমরা যেটি দেখেছি, বয়স্কদের পাশাপাশি তরুণদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। অনেকে পরিবারের সদস্যদের নিয়ে এসেছেন মসজিদে, কেউ কেউ আবার ঘরে বসেই নফল ইবাদত এবং দোয়ার মাধ্যমে রাত কাটাচ্ছেন। শবে বরাতকে কেন্দ্র করে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে সতর্ক অবস্থানে। গুরুত্বপূর্ণ মসজিদ এবং আশেপাশের এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ফায়ার সার্ভিস ও পুলিশের পক্ষ থেকে ফানুস বা আতশবাজি না ফোটানোর জন্য অনুরোধ করা হয়েছে। এদিকে শবে বরাত উপলক্ষে অনেকে অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছেন। সামাজিক সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগে চলছে দান খয়রাত। আলমগীর, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। একদিনে দ্বিতীয়বার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ। জানা গেছে এবারের কম্পনটির উৎপত্তি ছিল মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS বলছে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 9টা 33 মিনিটে ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে 5.9। এই কম্পনের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের 63 কিলোমিটার গভীরে। এর প্রভাবে মিয়ানমার ছাড়াও বাংলাদেশ এবং ভারতের কলকাতা ও পূর্বাঞ্চল কেঁপে ওঠে। এখনো পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে এর আগে ভোর 4টা 36 মিনিটে 4.1 মাত্রা ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের সাতক্ষীরা শহর থেকে প্রায় 16 কিলোমিটার উত্তর পশ্চিমে। ভারতের হাওড়া শহর থেকে এর দূরত্ব ছিল 36 কিলোমিটার পূর্বে। ক্রিকেটার জাহানারা আলমের যৌন নির্যাতনের অভিযোগের পর বিসিবির নিশ্চুপ ভূমিকা কেন অবৈধ নয়, হাইকোর্ট থেকে এ সংক্রান্ত রুল জারির পরই বিসিবিতে জমা পড়ল তদন্ত প্রতিবেদন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়, গেল 31 জানুয়ারি শেষ হয় তদন্ত কার্যক্রম। তদন্ত কমিটির প্রধান তারিকুল হাকিম প্রতিবেদন তুলে দেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের হাতে। উপস্থিত ছিলেন কমিটির সদস্য ব্যারিস্টার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা ও বিসিবি পরিচালক রুবাবা দৌলামতিন। প্রতিবেদনটি এখন বোর্ডের অভ্যন্তরীণ প্রক্রিয়ার আওতায় পর্যালোচনা করা হবে এবং পরবর্তী করণীয় নির্ধারণে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। গেল নভেম্বরে ক্রিকেটার জাহানারা গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে অভিযোগ করেন 2022 সালে নারী বিশ্বকাপ চলাকালীন সময়ে নির্বাচক ও ম্যানেজারের দায়িত্বে থাকা
মঞ্জুরুল ইসলাম জাহানারা ও তার একাধিক সতীর্থের সঙ্গে অশালীন আচরণ করেন। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ একটাই দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।